ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। মানে রশনি ওর দুই হাত একসাথে করে ঘাড়ের পেছনে নিয়ে আলসিতা ভেঙে বলল, মানে ভেবেছিলাম আজ শুধু তোদের ওপর হাতটা পরিষ্কার করে নিব, কিন্তু না, তা তোদের পছন্দ হলো না। আচ্ছা যাই হোক, আমি এবার যাই। বলেই রশনি চলে যাচ্ছিল, যা দেখে ওরা হ্যাবলার মতো তাকিয়ে রইল। তখনই ওদের মধ্যে থেকে একজন সামনে এসে রশনিকে ধরতে নেয়, কিন্তু তার আগেই রশনি ঘুরে ছেলেটার হাত মুচড়ে ধরে, যার ফলে হাতটা থেকে বিকট একটা আওয়াজ হয় আর ছেলেটা চিৎকার করে ওঠে, গেল রে আমার হাতটা ভেঙে গেল। তারপর রশনি ছেলেটাকে বুক বরাবর লাথি দিয়ে ফেলে দিল আর ছেলেটা ওখানেই পড়ে পড়ে হাত ধরে কাঁদতে লাগলো। এটা দেখে তাদের গ্রুপের আর একটা ছেলে হুঙ্কার দিয়ে ওঠে, হেল ডন্ট শাউট, আমার চিল্লাচিল্লি একদমই পছন্দ না। রশনির কথায় ছেলেটার রাগ উঠে যায়। ছেলেটা গিয়ে রশনিকে মারতে নেয়, কিন্তু তার আগে রশনি ওই ছেলেটার চুলের মুঠি ধরে ফেলে আর ছেলেটাকে টেনে নিয়ে গিয়ে ব্রিজের সাইডের একটা পিলারের সাথে সর্বশক্তি দিয়ে বাড়ি মারে আর ছেলেটা ওখানেই বেহুশ। হাইটে তো আমার থেকেও ছোট, কিন্তু চুল আমার থেকেও বড় নিয়ে ঘুরোস। এবার ওদের লিডারটা পেছন থেকে গিয়ে রশনির হাতটা খপ করে ধরে ফেললো, যা রশনি বুঝতে পেরে অন্য হাত দিয়ে ছেলেটার চোখ বরাবর হাত করে শক্ত জায়গাটা দিয়ে সেখানে জোরে বাড়ি দিল, যার ফলে ছেলেটা ওর চোখ সামলাতেই ব্যস্ত হয়ে পড়লো আর ওর মাইন্ডও অন্য কিছু ভাবতে পড়ার পরিস্থিতিতে ছিল না, যার সুযোগটাই রশনি নেয় আর ওর পা দিয়ে ছেলেটার পায়ে ল্যাং মেরে ফেলে দেয়। তারপর ওর সর্বশক্তি স্নিকার্স দিয়ে ছেলেটার গালে জোরে চেপে ধরে, কিন্তু কত বড় সাহস এগুলো দেখেও আরেকটা ছেলে এগিয়ে আসে। নাও আই এম বিকাম সো টায়ার্ড, তাই তোকে আর মারার মুড নেই, তাই যদি নিজের ভালো চাস তাহলে চলে যা। কিন্তু ছেলেটা পিছুপা হলো না, উল্টো আরও দৌড়ে রশনির কাছে যেতে চাইলো, কারণ ও মনে করেছে যেহেতু রশনি একজনকে পা দিয়ে ধরেই রেখেছে আর ছেলেটা যেন উঠতে না পারে, তার জন্য রশনি সেখান থেকে নড়বে না। কিন্তু ছেলেটা রশনির একটু কাছে আসার সাথে সাথেই রশনি একটা বরফের গোলা, এক ধরনের আইসক্রিম ওয়ালার দোকান থেকে একটা রঙের বোতল উঠিয়ে নিয়ে ছেলেটার মাথায় মেরে দেয় আর সাথে সাথেই ছেলেটা মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এবার রশনি আর একটা ছেলের দিকে তাকায়, ওটাই ওদের গ্রুপের লাস্ট সুস্থ থাকা ছেলে। রশনি ওর দিকে তাকিয়ে বাঁকা হাসে, যা দেখে ছেলেটা আম্মু বলে চিৎকার করে দৌড় দেয়। রশনি নিজের হাসি থামিয়ে বলল, তোরা সবাই কান খুলে শুনে রাখ, স্পেশালি তুই। লিডারটাকে উদ্দেশ্য করে বলল, যাকেও পা দিয়ে আটকে রেখেছিল। ছেলেটাকে আরও জোরে চেপে ধরে বলল, আমি কোনো সিনেমার অবলা নায়িকা নই যে আমাকে বাঁচানোর জন্য আমার হিরো এসে গুন্ডাদের সাথে ফাইট করবে, কজ আমার জামাই তো নিজেই একখান ভিলেন। রশনি আবার বলা শুরু করলো, রশনির কোনো হিরোর প্রয়োজন নেই, ও একাই 100, এই কথাটা মাইন্ডে ফিট করে ডাক। বলে রশনি ছেলেটার মুখে আর একটা লাথি দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখলো সেখানে সবাই ওর এসব কাণ্ড দেখছিল আর ওর কথার শেষ লাইনটা শুনে সবাই হাততালি দিয়ে উঠলো, অনেকে তো শিশু বাজাচ্ছে। হঠাৎ রশনির চোখ পড়ল সবার মধ্যে তার পূর্ব পরিচিত একটা মুখও আছে, যে সবার সাথে দাঁড়িয়ে রশনির জন্য তালি বাজাচ্ছিল, আর সেই লোকটা হলো ইয়াশ। ইয়াশ কি রশনির সামনে দাঁড়ালো। That's like my Sherry. রশনি ইয়াশের হাতটা সরিয়ে দিল। Sherry, but not yours. আচ্ছা শুনুন,
বাবা, হঠাৎ এত মিষ্টি করে কথা। কিছু না, জাস্ট অর্ডার। আইসক্রিম বিক্রেতাটাকে দেখিয়ে বলল, বোতলের টাকাটা দিয়ে দিন। ওই ছেলেটাকে মারতে গিয়ে আমি ওনার বোতলটা ভেঙে ফেলেছি। আরে আফা, আপনার সাহসিকতা দেখে আমার মন জোড়াই গেছে। কয়টা মাইয়া পারে এমন নিজের লাইগা লড়তে? এই বোতলের টাকা আপনার আর দিতে হইব না। লোকটা ওদের আইসক্রিমও অফার করেছিল, কিন্তু ইয়াশ খেতে দেয়নি রশনির কোল্ড অ্যালার্জি আছে বলে। আপনি জানেন কিভাবে যে আমার কোল্ড অ্যালার্জি আছে? এইটুকু ইনফরমেশন জোগাড় করা আমার জন্য কোনো ব্যাপারই নয়। ও, আপনার বাহুবলীগিরি করা হয়ে থাকলে এবার গিয়ে গাড়িতে বসুন প্লিজ। আমি আপনার সাথে যাব না। অন্যদিকে মুখ ফুরিয়ে নিয়ে, এবার কিন্তু বাড়াবাড়ি করছো। ওয়েট আ মিনিট। আপনি তো আমাকে রেখে চলে গিয়েছিলেন, তাহলে আবার এখানে প্রকট হলেন কিভাবে? ফার্স্ট অফ অল, আমি তোমাকে রেখে না, বরং তুমি আমার সাথে যেতে যাওনি, তাই আমি গিয়েছিলাম। আর দ্বিতীয়ত, আমি তোমাকে রেখে সেখানে থেকে চলে যাবো তুমি ভাববে বা কি করে? আমি তোমার পিছনেই ছিলাম। বাহ 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 বাহ, মানে আপনি দেখলেন যে আমাকে কয়েকজন ছেলে রাস্তায় টিস করছে, তা দেখেও আপনি কিছু বললেন না? হ্যাঁ, বরঞ্চ চুপচাপ দেখে মজা নিলেন। আমি কিছু করার আগেই তো তুমি ওদের সাবান ছাড়া ধুয়ে দিলে। অনেক হয়েছে, এবার চলো। আমি আপনার সাথে যাব না। এই কয়েকজনকে মেরে ভেবো না যে আমার সাথেও পেরে উঠবে। এই ভদ্র মেয়ের মতো চলো। ইয়াশ গিয়ে রশনিকে কাঁধে উঠিয়ে নিল, যা দেখে সবাই আবার শীষ তালি দিয়ে উঠল। ইয়াশ রশনিকে নিয়ে গিয়ে কারে বসিয়ে দিল, তারপর নিজেও বসে পড়ল। গাড়ি আপন গতিতে চলছে আর রশনি জানালার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। এটা দেখে ইয়াশ রশনিকে আর একটু খেপিয়ে দিতে চাইল। জানো তো রশনি, একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। আমার বউ এত ভালো ফাইট করতে পারার, তাহলে আমার সামনে শেষ দিন থেকে ভিজে বিড়াল কিভাবে হয়ে যায়? রশনি কিছু বলল না। ইয়াশের কথার উত্তর ওর কাছে নেই। সত্যিই তো, ইয়াশের সাথে কেন পেরে উঠতে পারে না? আচ্ছা ছাড়ো এসব, কিন্তু একটা কথা তো সত্যি, তাই না, যে একটা মেয়ে কখনোই একটা ছেলের সত্যির সাথে পেরে ওঠে না। সেখানে তুমি এতগুলো ছেলেকে একা ধুয়ে দিলে, কিভাবে পসিবল এটা? নর্মাল মেয়েদের কথা জানি না, তবে একজন ক্যারাটে চ্যাম্পিয়নের পক্ষে এইসব কোনো ব্যাপারই না। রিয়েলি? তুমি ক্যারাটে চ্যাম্পিয়ন? ইয়াশের কথার উত্তরে রশনি একটা বাঁকা হাসি দিল। ইয়াশ মনে বলল, বেচারি যদি জানতো যে ও জামাই ক্যারাটেতে গোল্ড মেডেলিস্ট। ভেবেই ইয়াশ একবার রশনির দিকে তাকিয়ে আবার সামনে তাকিয়ে বাঁকা হাসলো। ইয়াশ এইগুলো ভাবছিল আর ড্রাইভিং করছিল। তখনই রশনি চিৎকার করে ওঠে, স্যার স্যার স্যার, গাড়ি থামান। কেন? আমি ভেলপুরি খাবো। না না, আমি কোনো ধরনের স্ট্রিট ফুড অ্যালাউ করছি না। না, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি খাবো মানে খাবোই। আমি আজ পর্যন্ত রাস্তায় যতবার ভেলপুরি দেখেছি আমি খেয়েছি, তাই আজ কোনোভাবেই আমি আমার রেকর্ড ব্রেক করব না। রশনি প্লিজ, জেদ করো না। রশনি এবার চিৎকার করে কান্না শুরু করে দিল। আর ইয়াশের কাছে মনে হচ্ছে এই আওয়াজ যেন ওর কানগুলোর সাথে সাথে সেখানে উপস্থিত থাকা প্রতিটা মিরর গ্লাসও কাঁপছে, যেন এখনই ভেঙে যাবে। আজব যন্ত্রণা তো। আচ্ছা চলো, খাওয়াচ্ছি। বলে ইয়াশ রশনিকে নিয়ে ভেলপুরির দোকানে গেল। শুনুন মামা, আপনার দোকানে যত মরিচ আছে, গুঁড়া মরিচ আছে, তার সব আমার ভেলপুরিতে ঢেলে দেন। এত ঝাল খেতে পারবে? আমি আপনার মতো ভীতু নই যে এইটুকু ঝাল খেতে পারবো না। ভীরু কাকে বলছো? আপনাকে। রশনির কথায় রেগে গিয়ে ইয়াশ ভেলপুরিওয়ালাকে উদ্দেশ্য করে রশনির পুরীর থেকেও ডাবল ঝাল দিয়ে একটা প্লেট ভেলপুরি বানিয়ে দিতে বলল। ভাবে এসে নিয়ে তো নিয়েছে ডাবল ঝাল দিয়ে, কিন্তু এখন একটা কামড় দেওয়ার সাথে সাথেই ইয়াশের পুরো মুখ লাল হয়ে গিয়েছে। কিন্তু রশনি তো তা ফুল এনজয় করছে। আহারে, বেচারির সাদা মুখটা লাল বানর বানাই ফেলছে। আমারে টেক্কা দিতে চাইয়া, দেখি তো একটু খাইয়া।
রশনি ইয়াশের প্লেট থেকে নিয়ে একটা পুরো পুরি খেয়ে নিল। সত্যিই খুব ঝাল, কিন্তু রশনি খেতে পারবে। বাট ইয়াশের যে সামান্য ঝালও সহ্য হয় না, সেখানেও ডাবল ঝাল নিয়ে দিয়েছে। ইয়াশ একটা কোনো রকমভাবে খেয়েছে, কিন্তু প্রচুর হাঁপাচ্ছে। চোখ, গাল, নাক তো সেই লেভেলের লাল হয়েছেই, কিন্তু ঠোঁটগুলো একদম রক্তলাল হয়ে আছে, যেন টোকা দিলেই রক্ত ঝরবে। রশনির ইয়াশের জন্য এবার একটু খারাপ লেগেছে। রশনির খাওয়া অনেক আগেই শেষ। রশনি ইয়াশের হাত থেকে ওর প্লেটটা নিয়ে ইয়াশেরগুলো নিজে খাওয়া শুরু করলো। ঢং, একটু ঝালও হয়নি, এটুকুতেই ঝাল খেয়ে এই অবস্থা। এমনই করে রশনি সবগুলো খেয়ে নিল, আর ইয়াশ 2 হাত গুজে ওকে দেখছে। আমি জানি তোমারও ঝাল লাগছে, কিন্তু আমার কষ্ট সহ্য করতে না পেরে তুমি আমারগুলো খাচ্ছ। খাওয়া শেষে ওরা বিল পে করে চলে আসলো। ইয়াশ গাড়ি ড্রাইভ করছে কোনো রকম করে। এত পানি খাওয়ার পরও ওর ঝাল এখনো একটুও কমেনি। একদম ভালো হয়েছে, বেশি বাড়াবাড়ি করার ফল। একটা খেয়ে বেহুশ আবার আসছিল আমাকে দেখিয়ে দেখে ডাবল স্পাইসি প্লেট খেতে। ঢং। ইয়াশ এবার জোরে গাড়ি ব্রেক করলো। আরে বাচ্চা কি জন লোকে ক্যা? ইয়াশ ওর সিট বেল্ট খুলে গিয়ে রশনির উপর বসলো। আরে আরে, আপনি কি করছেন? এই হাতির মতো শরীর নিয়ে আমার মতো একটা বাচ্চা মেয়ের উপর বসছেন? ইয়াশ রশনির ওপর ভর দেয়নি, কিন্তু তবুও রশনি ভয়ে এসব বলে যাচ্ছে। কিন্তু ইয়াশ ওর কোনো কথায় কান না দিয়ে ডিরেক্ট ওর 2 গালে হাত দিয়ে মুখটা সামনে নিয়ে আসলো। তারপর টুপ করে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। রশনি বাধা দিতে পারছে না নাকি চাইছে না, সেটা বুঝে ওঠার অবস্থায় ও এখন নেই। রশনি কিছু না বলেই চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে রইল। প্রায় 1 ঘন্টা পর ইয়াশ ওর কাছ থেকে সরে এলো। তারপর নিজের সিটে বসে আবার ড্রাইভিং শুরু করলো। এতক্ষণে ওর ঝালটা মিটেছে, তাই এখন স্বস্তি সহিত ড্রাইভ করতে পারছে। এদিকে রশনি লজ্জায় বাহিরের দিকে তাকিয়ে আছে, যা বুঝতে পেরে ইয়াশ রশনিকে আর চোখে দেখে মুচকি হাসছে। আজ ইয়াশ আর রশনির বিয়ের উপলক্ষে বাসায় পার্টি রাখা হয়েছে। সেখানে যে যার মতো এনজয় করছে, কিন্তু ইয়াশের চোখ রশনির দিকেই আটকে আছে। আজ কালো সিল্ক শাড়ি, যার চিকন পার্টটাও কালো কিন্তু অনেক শাইনি, সাথে হাইনেক ফুল স্লিভসওয়ালা ব্লাউজ, হালকা পার্টি মেকআপ, কানে ব্ল্যাক স্টোনের লং ইয়াররিংস, আর গলায় জাস্ট নর্মাল একটা পেন্ডেন্ট, যা সবসময় রশনির গলায় থাকে, আর কোমর পর্যন্ত স্ট্রেইট চুলগুলো সাইডে সিঁথি দিয়ে ছেড়ে রাখা। এই সিম্পল লুকেও ইয়াশের কাছে রশনিকে অপসরি লাগছে, কিন্তু ইয়াশকেও আজ অনেক সুন্দর লাগছে। ফুল ব্ল্যাক স্যুট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চুলগুলো স্পাইক করা, আর কানে একটা ব্লুটুথ, আর বেসরম ছেমড়িগুলা মাসুম ইয়াশটারে চোখ দিয়ে গিল্লা খাইতেছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হলো নিশা আর নেহা। ওরা দুজন দেখতে এমনিও অনেক সুন্দর, কিন্তু আজ একটু বেশিই সুন্দর লাগছে। রাফি তো ওকে হাঁ করে দেখছে। নেহা সে কখন থেকে ইয়াশকে নিজের দিকে আকর্ষিত করতে চাচ্ছে, কিন্তু ইয়াশ রশনিকে দেখতে ব্যস্ত। ইয়াশ গিয়ে রশনির পাশে দাঁড়ালো। রশনি ওকে দেখেও ইগনোর করলো, যা দেখে ইয়াশ রেগে যায় আর পেছন থেকে রশনির কোমরে হাত দিয়ে চেপে ধরে। কি করছেন আপনি? এবার বুঝবে আমাকে ইগনোর করার ফল। প্লিজ আপনার হাতটা বের করুন, সবাই দেখছে। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, কেউ দেখছে না। আপনি? তখনই সেখানে নেহা আর নেহার কিছু ফ্রেন্ডস এসে উপস্থিত হয়। হাই গাইস। তোমার কি কোনো ইম্পর্টেন্ট কথা আছে? এত রুডলি বিহেভ করার কি আছে মিস্টার চার? মিস্টার শারন না মিস্টার ডেভিল? কিন্তু ইয়াশ রশনির কথা স্পষ্ট শুনতে পেল, তাই ওকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলল। তো নেহা কি বলছিলে যাও তুমি? হ্যাঁ, সো মিট মাই ফ্রেন্ডস রেবেকা, লিনা আর রনিত। লিনা রশনির দিকে হাত বাড়ালো শেক করার জন্য। রশনিও হাত মিলিয়ে নিল, কিন্তু রেবেকা নেহার পাশে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রশনিও ওর দিকে তাকালো না। এবার রনি তো শেক করার জন্য রশনির দিকে হাত বাড়ালো, কিন্তু রশনি ওর হাত ধরার আগে ইয়াশ রনিতের হাতটা ধরে নেয়। নাইস টু মিট ইউ।
নাইস টু মিট ইউ। ইয়াশের হাত ধরায় রনিত খেপে যায়, কিন্তু তারপরও নিজের মুখে ডামি স্মাইল বজায় রাখে। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে ইয়াশ রশনিকে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রশনি আর ইয়াশ দাঁড়িয়েছিল, তখনই ইয়াশের চোখ যায় নেহার দিকে। ওও শাড়ি পরেছে, রেড কালার চিকন স্লিভসের গোল্ডেন ব্লাউজ, আর শাড়িটা একদম পাতলা হওয়াতে ওর পুরো পেট প্রায় দেখা যাচ্ছে। ওকে দেখে ইয়াশ মুখ ছিটকে নিল। নেহাকেও ছোট থেকেই পছন্দ করে না। তারপর রশনির দিকে তাকিয়েও দেখলো। রশনিও পাতলা সিল্কের শাড়ি পরেছে, কিন্তু সেফটি পিন দিয়ে নিজেকে পুরো প্যাক করে রেখেছে। তার উপর কোমর পর্যন্ত ফুল হাতাওয়ালা ব্লাউজ তো আছেই। এর জন্যই তোমার নিজের ওয়াইফ হিসেবে চুজ করেছে, ঠিক আছে? ইয়াশ এসব ভাবছিল, তখনই ওকে একজন লোক ডাক দিল। সুইটহার্ট, আমি এখনই আসছি। সে পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। আমি আবার কই যাবো? ইয়াশ ওই লোকটার কাছে গেল আর রশনির দিকে একা একা দাঁড়িয়েছিল। তখনই ওখানে রনিত আসে। এখানে একা দাঁড়িয়ে কি করছো? আমার নানির বিয়ে লাগছে, তাই নাচতেছি। আই, তুই জয়েন কর। কিছু বললে? না না, কিছু না। বেশ কিছুক্ষণ হলো রনিত রশনির সাথে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু রশনির ওর মতলব একদমই ভালো ঠেকছে না। রশনি বুঝতে পারছে যে রনিত একটা সুযোগ খুঁজছে ওকে টাচ করার জন্য। রশনির এবার ভয় হচ্ছে, না রনিতের জন্য নয়, বরং নিজের জন্য। কখন জানি ও রনিতকে মেরেই বসে। শুধু পার্টিটা নষ্ট হয়ে যাবে বলে কিছু বলতে পারছে না। রনিত এখন রশনির দিকে এগোতে শুরু করেছে। রশনির খুব আনইজি ফিল হচ্ছে। রনিত আস্তে আস্তে রশনির কোমরের দিকে হাত বাড়াতে শুরু করলো। এদিকে রশনি ঘামতেই শুরু করে দিয়েছে। দেখুন, রনির পেছনে সরুন। রনিত যেই না রশনিকে ধরতে যাবে, আর তার আগেই ইয়াশ সেখানে এসে পড়ে। আর রনিতকে রশনির এতটা কাছে দেখে ও প্রচণ্ড রেগে যায়, কারণ ইয়াশ স্পষ্ট বুঝতে পারছে যে রনিত রশনির সাথে অসভ্যতামি করছে, যার জন্য এমনভাবে খিঁচে দাঁড়িয়ে আছে। ইয়াশ আর বেশি এদিক ওদিক না ভেবে ডিরেক্ট গিয়ে রনিতের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। হঠাৎ এমন কিছু ঘটে যাবে তা যেন কারোর জন্যই কাম্য ছিল না। ইয়াশ রাগে থরথর করে কাঁপছে। ইয়াশ রনিতের কলার ধরে ঝাঁকিয়ে বলল, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমার বউয়ের পিছন পিছন ঘুরঘুর করছিস। এখানে গেস্ট হিসেবে এসেছিস তাই চুপ করেছিলাম, কিন্তু এবার তো লিমিটই ক্রস করে ফেলেছিস। কত বড় সাহস আমার বউয়ের গায়ে হাত দিস! তোকে তো বলেই ইয়াশ রনিতকে মারতে শুরু করে। এটা দেখে রাফি তাড়াতাড়ি গিয়ে ইয়াশকে কোনো রকম আটকালো, আর নেহা গিয়ে রনিতকে ওঠালো। ভাই প্লিজ মাথা ঠান্ডা করো। নেহা, তুমি কি আমাকে এখানে ইনসাল্ট করার জন্য নিয়ে এসেছিলে? রনিতের কথা শুনে ইয়াশ আরও খেপে গেল। ও আবার রনিতকে মারতে গেল, কিন্তু তার আগেই সবাইকে অবাক করে দিয়ে নেহাই উল্টো রনিতকে থাপ্পড় মেরে বসলো। তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যার জন্য ইয়াশ তোমাকে মেরেছে। ও তো আর পাগল না যে শুধু শুধু তোমাকে মারবে। নেহা, আমার তোমার সাথে কথা বলার আর কোনো ইচ্ছে নেই। এখনই এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু আই সেড গেট আউট। রনিত আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। এবার ইয়াশ রশনির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। রশনি কিছু বুঝে ওঠার আগেই ইয়াশ ওর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। তারপরই ভেতর থেকে দরজাটা লক করে দিল। রশনি কিছু বুঝে ওঠার আগেই ইয়াশ ওর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। তারপরই ভেতর থেকে দরজাটা লক করে দিল। কি করছেন এসব? হাত ছাড়ুন, আমার লাগছে। লাগুক, রাস্তায় তো একসাথে 4-5টা ছেলেকে মারতে পারো, তাহলে আজ কি হলো? তাকে ওকে ভালো লেগেছিল। ইয়াশের কথা শুনে রশনি আর চুপ থাকতে পারল না। রশনি ইয়াশকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। তারপর একটা তাচ্ছিল্যের সুরে বলল, দেখো তো কথাগুলো বলছে কি? আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, আপনি তো নিজে একজন ধর্ষক, সো আপনার মুখে এসব কথা মানে না। রশনির কথায় ইয়াশ অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, অবাক হচ্ছেন কেন? ভুল কিছু তো বলিনি। কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার নামেই তো ধর্ষণ। আর ওই দিন শেহের ভাইয়ের পার্টিতে যদি আমার আগে থেকে সবটা জানা না থাকতো, তাহলে তো আজ আমি ধর্ষিতাই থাকতাম। দেখো, তুমি শুধুই সেইটুকুই দেখেছো যতটুকু তোমাকে দেখানো হয়েছে। যেটা তোমার দেখা উচিত সেটা কিন্তু তুমি দেখছো না।
সেটাই তো, আপনি আমাকে যতটুকু দেখতে চেয়েছিলেন আমি ঠিক ততটুকুই দেখিয়েছিলাম, কিন্তু যা অ্যাকচুয়ালি দেখা উচিত ছিল সেটা দেখিনি। সবকিছু না জেনে কথা বলো না। আমার জানার কিছু বাকি নেই, আমি শুধু এতটুকুই জানি যে আপনি আমার বিশ্বাস নিয়ে খেলতে চেয়েছেন, আমার অনুভূতিগুলোকে নিয়ে খেলতে চেয়েছিলেন। আর কি যেন বললেন, রনিতকে মরার কথা, তাই তো? বলেই রশনি হুঙ্কার দিয়ে হেসে উঠল। রশনি ওর হাসি থামিয়ে বলল, প্লিজ আর হাসাবেন না, কি দাম এই সেলফ প্রোটেক্টিভ হওয়ার, যেখানে আমি আপনার হাত থেকেই নিজেকে বাঁচাতে পারলাম না। আর দেখো রশনি, আমি আবারও বলছি, তুমি সবটা জানো না, জানলে আজ এই কথাগুলো বলতে না। আর কিছু জানতেও চাই না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। কথাটা বলে দুজন চুপ হয়ে যায়। আর রশনি তার ছোট্টবেলার কথা ভাবছে, অতীতের ঘটনা। এই পিচ্ছি শোন, এই যে তোর হাতটা যে ধরলাম, এটা কিন্তু আর কখনো ছাড়বো না, আর তুইও ছাড়ানোর চেষ্টা করিস না। কেন? ছাড়ার চেষ্টা করলে কি হবে? চেষ্টা করলে কি হবে? হ্যাঁ, যদি এই হাত কখনো ছাড়ানোর চেষ্টা করিস, তাহলে তোর একটা শরীরে একটা হাড্ডিও থাকবে না। কে ওরা? কোথায় যাবে? আরে বুঝিসনি, মানে মেরে শরীরের সব হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেব। ওর কথা শুনে বাচ্চা মেয়েটা খুব ভয় পেল। প্লিজ তুমি আমাকে মেরো না, আমি কোনো তোমার হাত তুলবো না, প্লিজ। সত্যি তো? হ্যাঁ, ওয়াটলু মে, গেলেও তোমার হাত ধরেই যাবো। ওর কথা শুনে যেন ভ্যাবা চাকা খেয়ে গেল ছেলেটা। এই না না, ওয়াশরুম বাদে এমনি সব সময় আমার হাত ধরে থাকবে। মাথা নেড়ে সম্মতি দিল। তারপর পিচ্চি মেয়েটাকে কোলে নিয়ে তারপর উঠে পড়ল বাচ্চা ছেলেটি। তুই সব সময় দু লাইন বেশি বুঝিস কেন বলতো? রশনি মাথা ঘুষতে ঘুষতে বলল, হ্যাঁ, তুমি তো বলো আমি ভুল করলে নাকি সব তোমায় ঠিক করে দেবে, যেমন পেন্সিল ভুল করলে রাবার ঠিক করে দেয়। হয়েছে, থাক, আর বেশি পাকামি করতে হবে না। এরপর মেয়েটা আহ্লাদি হয়ে ছেলেটার গলা জড়িয়ে ধরে গালে চুমু খেলো। বর্তমান ঘটনা, রশনি বারান্দায় বসে চোখ বন্ধ করে এসব আওড়াচ্ছিল। সত্যি কত মধুর ছিল দিনগুলো। এখন আফসোস হচ্ছে, যদি সেদিন মামার কথা না শুনে বাসায় না থেকে যেত, তাহলে রশনিও ওদের সাথে যেতে পারত, আর অ্যাক্সিডেন্টে ও মারা যেত। অন্তত ওর ভালোবাসার মানুষগুলোকে ছাড়া বাঁচতে তো হতো না। এই বাচ্চাটা যেন তাকে মরণের থেকেও বেশি যন্ত্রণা দিচ্ছে ভেবেই চোখের কোণে দিয়ে আপন ইচ্ছে পানি গড়িয়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পানিগুলো মুছে নিল। তারপর উঠে রুমে গেল। বিছানায় বেঘুরে ঘুমন্ত ইয়াসের দিকে একবার চোখ বুলিয়ে নিল। এই অবস্থায় ইয়াসকে খুব ইনোসেন্ট লাগছে, একদম বাচ্চাদের মতো। পৃথিবীর সব মায়া যেন ওর মুখে এসে ভর করেছে। কিন্তু এই লোকটা যে কারো জীবনে তুফান হিসেবে সৃষ্টি হতে পারে, সেটা বোঝার কায়দা নেই এই মুখটা দেখে। রশনি ইয়াসকে দেখায় মগ্ন, কিন্তু এখানে যে কেউ সেই কখন থেকে গেটে নক করেই চলেছে, সেদিকে কোনো খেয়াল নেই রশনির। গেটে বাড়ি দেওয়ার শব্দে ইয়াসের ঘুমটা কিছুটা হালকা হয়ে এসেছে। তা দেখে রশনি নিজের মাঝে ফিরে এলো। তখনও বুঝতে পারলো যে কেউ গেট নক করছে। রশনি তাড়াতাড়ি গিয়ে গেটটা খুলে দিল। গেট খুলে দেখলো খালা দাঁড়িয়ে আছেন, ইয়াসদের বাড়ির একজন পুরানো কাজের লোক। সরি, গেট খুলতে একটু লেট হয়ে গেল। ব্যাপার না, বিয়ের প্রথম প্রথম এমন একটু দেরি হয়। ওনার কথা শুনে ইয়াসের ঘুম যা একটু হালকা হয়ে এসেছিল, তা এখন পুরোপুরি ভেঙে গেল। তো কোনো কাজ ছিল? জি আম্মা, আপনাকে আর বড় সাহেবকে ডাকছে। আচ্ছা, আপনি যান, আমরা আসছি। জ্যোৎস্না খালা আচ্ছা বলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ওরা অনিমা বেগমের রুমে গেলেন। অনিমা বেগম নিউজ পেপার পড়ছিলেন। ওদের আসতে দেখে নিউজ পেপারটা রেখে ওদের বসতে বলেন। অনিমা বেগম পায়ের উপর পা রেখে ইয়াসের দিকে তাকিয়ে আছেন, আর ইয়াস নিচের দিকে তাকিয়ে বসে আছে।
অনিমা বেগম কিছু বলবেন এমন আভাস পেয়ে ইয়াশ নিজেই বলা শুরু করলো। দেখো মম, আমি জানি কালকের পার্টিতে আমার করা কাণ্ডের জন্য তুমি ক্ষেপে আছো। আমার জন্য কালকের পার্টিটা স্পয়েল হয়েছে, তার জন্য আই এম সরি। বাট রনির সাথে করা বিহেভিয়ারের জন্য আমি একটু অনুতপ্ত নই। কজ ইট ডিজার্ভ দ্যাট। এগুলো এক নিঃশ্বাসে বলে ইয়াশ নিচের দিকে তাকিয়ে রইল। ইয়াশের কথায় অনিমা বেগম হেসে দিলেন। আমি তার জন্য তোমাদের এখানে ডাকিনি, আর তুমি কাল যা করেছো তা একদম ঠিক করেছো। আই অ্যাম প্রাউড অফ ইউ। ইয়াশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন কথাটা। তাহলে তুমি আমাদের কিসের জন্য ডেকেছো? হ্যাঁ, বলে তার ব্যাগের থেকে কিছু একটা বের করলো আর বলল, এটা দেওয়ার জন্য। প্লেন টিকিট? দেখো, তোমাদের বিয়েতে তো আমি কিচ্ছু দিতে পারিনি, তাই এটাকে অ্যাজ আ গিফট হিসাবে দিলাম। সো পরশু দিনের পরের দিন তোমাদের থাইল্যান্ডের ফ্লাইট। এটা একটু বেশি হয়ে গেল না? একদম ঢং করবে না, 3 দিনের সময় আছে, এর মধ্যে সব কাজ সামলে নাও। আর তোমার বাবা আর রাফি তো আছেই, ওরা অফিসের কাজটা ঠিক দেখে নেবে। বাবাই। ওকে মম। বলেই ইয়াশ আর রশনি অনিমা বেগমের রুম থেকে বেরিয়ে আসলো। বেরিয়েই রাফির সাথে দেখা হয়। আমি তোর কাছে যাচ্ছিলাম এখন, তুই আমি সব সামলে নিব। রাফি একবার গিয়ে ইয়াশের কানের কাছে বলল, তোমার চিন্তা করার দরকার নেই, তুমি শুধু আরামসে গিয়ে হানিমুন এনজয় করো। হানিমুন না, মমের কথা রাখার জন্য আমরা ঘুরতে যাচ্ছি। সে যাই হোক, বাট এটাকে বলে এক তীর সে দো নিশানে। তোরে তো। ইয়াশ ওকে কিছু বলবে তার আগে রাফি ফুস করে এইদিকে রশনি মনে মনে ভাবছে, এদের পুরো ফ্যামিলি পাগল। কি করছেন আন্টি? রান্না করছি। ইয়াশ আর রাফি আমার হাতে রান্না ছাড়া খাই না। ও, আর আমাকে আন্টি নয় মা বলে ডাকবে। আচ্ছা, আমি একটু হেল্প করি। তুমি রান্না করতে পারো? না। তখনই ওপর থেকে ইয়াশের বাবা অনিমা বেগমকে ডেকে উঠলেন। আচ্ছা, তুমি এটা জাস্ট একটু নাড়তে থাকো, তাহলেই হবে। আচ্ছা। রশনির হাতে রান্না দিয়ে অনিমা বেগম ওপরে চলে গেলেন। রশনি নিজের কাজে ব্যস্ত, তখনই রান্নাঘরে নেহার আগমন ঘটে। নেহাকে দেখেই বোঝা যাচ্ছে যে ও রশনিকে কিছু বলতে চাইছে। তা বুঝতে পেরেও রশনি কিচ্ছু বলল না। নেহা এবার রশনির অনেকটা কাছে এসে দাঁড়ালো। রশনির এবার অস্বস্তি আর বিরক্তি দোটানাই হচ্ছে, তাই না পেরে জিজ্ঞেস করেই নিল, নেহা, তোমার কিছু লাগবে? হ্যাঁ, মানে নেহার কথা শেষ হওয়ার আগেই রশনি আবার বলল, যদি কিছু লাগে তাহলে নিজের দায়িত্বে সেটা নিয়ে এখান থেকে যেতে পারো। রশনির কথায় নেহা কিছু বলতে চেয়েও পারল না, কারণ ও জানে এখন ওকে বলে লাভ হবে না, বুঝবে না সে। তাই ও সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর অনিমা বেগম চলে আসলো আর ওর হাত থেকে চামচটা নিয়ে নিল। এইদিকে টিংটং করে ডোরবেল বেজে উঠল। ডোরবেলের আওয়াজ শুনে জ্যোৎস্না খালা গিয়ে গেটটা খুলে দিল। আর খালার পর গেটে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে রশনির চোখ তাল গাছে, কারণ সামনে যে আর কেউ না, নাহিদ দাঁড়িয়ে। রশনি লক্ষ্য করলো ইয়াশও ওর কবজির সাইডে বোতাম লাগাতে লাগাতে নিচে আসছে। ওর ধ্যান বোতামেই ছিল, তাই নাহিদকে দেখেনি। আর রশনির এদিকে ভয়ে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। ইয়াশ কথা বলতে বলতে নামছিল, হঠাৎ সামনে নাহিদকে দেখে থেমে গেল। রশনি খেয়াল করেনি যে সাথে ওর মামা মামিও এসেছে। ইয়াশ গিয়ে তাদের সালাম করলো আর রশনিকে অবাক করে দিয়ে নাহিদকেও জড়িয়ে ধরলো। তো কেমন আছেন শ্যালক বাবু? মানে? আরে বউয়ের ভাইকে তো শ্যালকই বলে, তাই না? আঞ্চলিক ভাষায় যাকে বলে শালা। ইয়াশের কথা শুনে নাহিদের গাটা যেন জ্বলে যাচ্ছে। শুধু মা বাবার কথা রেখে আজ এখানে এসেছে। ইয়াশ এবার রশনিকে উদ্দেশ্য করে বলল, তো কেমন লাগলো সারপ্রাইজ? মানে কালকে মামা মামিদের ইনভাইট করেছিলাম পার্টিতে, বাট কিছু কাজ পড়ে যাওয়াতে আসতে পারিনি। তাই আজ আমার রিকোয়েস্ট এসেছেন, আর বাসার সবাই এই সারপ্রাইজটার ব্যাপারে জানতো।
মানে মা আপনিও? হ্যাঁ, আমরা সবাই জানতাম। এরপর রশনি গিয়ে তার মামাকে জড়িয়ে ধরলো, মামিকে সালাম করেই সরে আসলো। তারপর ওরা ভেতরে এসে বসলো। সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে খাবার টেবিলে। সবাই খাচ্ছিল, কিন্তু হঠাৎই রাফির খাবার গলায় আটকে যায়। তাই ইয়াসুকে পানি দেয়, কিন্তু গ্লাসটা রাখার সময় তা ভুলে নিচে পড়ে যায়। তাই ইয়াস নিচু হয়ে কাঁচগুলো তুলতে যায়, আর তখনই একটা কাঁচের টুকরো দিয়ে ওর হাতটা কেটে যায়। ইয়াস কোনোরকম নিজের হাতটা ওয়াশ করে ব্যান্ডেজ করে নেয়। তোমাকে তুলতে কে বলেছিল? হাতটা কেটে গেল তো। কাম ডাউন মম, অমন কিছুই হয়নি। তা তো দেখতেই পাচ্ছি। ইয়াস কিছু বলল না। তাহলে তুমি এখন খাবে কি করে? আচ্ছা দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। অনিমা বেগম উঠতে যাবেন, তখনই রাফি বলে ওঠে, নো মম, তুমি তো খাওয়াও শুরু করে দিয়েছ। সো মাঝখান থেকে উঠো না, ভাইয়াকে না হয় ভাবিই খাইয়ে দাও। আমি? আমার একটাই ভাবি আছে, আর সেটা তুমি। সো তোমাকেই বলছি। অনিমা বেগম বুঝতে পারলেন যে রশনি তাদের সামনে ইয়াসকে খাইয়ে দিতে লজ্জা পাচ্ছে। তাই একজন সার্ভেন্টকে ডেকে রশনি আর ইয়াসের খাবার ওপরে দিয়ে আসতে বললেন। রশনি ইয়াসকে খাইয়ে দিচ্ছে, আর ইয়াস এক ধ্যানে রশনিকে দেখছে। আর রশনি বিড়বিড় করে বলছে, কালকে এতগুলো কথা শোনার পরেও কিভাবে আমার হাতে খাচ্ছে নির্লজ্জ। তোমারই তো। ইয়াসের কথায় রশনি বাঁকা চোখে ওর দিকে তাকালো। ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। রশনির এবার নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করছে। আর রশনির অবস্থা দেখে ইয়াসের হাসতে হাসতে অবস্থা খারাপ। আপনি ইচ্ছে করে ওই কাজটা তোলার বাহানায় নিজের হাতটা কেটেছেন, তাই না? ইন্টেনশন? ইয়াসের কথায় রশনি থতমত খেয়ে গেল। ওর বলতে লজ্জা লাগছে যে ইয়াস এসব ওর হাতে খাওয়ার জন্যই করেছে। আর রশনিকে এরকম অবস্থায় ফেলার জন্যই যে ইয়াস এমন প্রশ্ন করেছে তা বুঝতে রশনির আর বেগ পেতে হচ্ছে না। রশনির ফেস এক্সপ্রেশন দেখে ইয়াস হেসে দিল। হ্যাঁ, তোমার হাতে খাওয়ার জন্য আমি নিজের হাত কেটেছি। জানতাম। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে খাইয়ে তো দাও। রশনিও আর কিছু না বলে ওকে খাইয়ে দিতে লাগলো। কিন্তু একটা জায়গায় ওর খটকা লাগলো যে ইয়াস শুধুমাত্র ওর হাতে খাবে বলে নিজের হাতটা কেটে ফেললো। খাওয়া শেষে রশনি উঠে যাচ্ছিল, তখনই ইয়াস ওর হাত ধরে ওকে নিজের কোলে বসিয়ে নিল। দেখুন নিচে সবাই ওয়েট করছে, সো প্লিজ ছাড়ুন। ইয়াস রশনির কোনো কথা না শুনে ও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ এমন কাণ্ডে রশনি ইয়াসের গলায় নিজের নখ বসিয়ে দিল, আর ইয়াস ওকে তাড়াতাড়ি ছেড়ে দিল। ইউ ডাইনি! এমন ভাবে বলতেছে যেন নিজের দুধে ধর তুলসী পাতা। এনি ডাউট? না হলে আবার কি? আপনি তো একজন রক্ত চোষা তাল গাছের জম্ভি। ইয়েস আই অ্যাম। বলি রশনির দিকে এগোতে থাকে। তা দেখে রশনি দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। নিচে সবাই বসে কথা বলছে, কিন্তু নাহিদের চোখে ইয়াসের গলার দাগটা ঠিকই পড়েছে। তা দেখে ওর অনেক রাগ লাগছে। কিছুক্ষণ পর ওরা সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু ইয়াসের একটা জিনিস অবাক লাগছে যে নাহিদ রশনির সাথে স্পেশালি কোনো কথা বলল না। অবশ্য যাওয়ার আগে কথা বলতে চেয়েছিল এমন আভাস ইয়াস পেয়েছিল।